প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে ফিরে আসছি। দ্বিতীয় ভাগে তোমাদেরকে ওয়েলকাম। তো দ্বিতীয় ভাগে যে চ্যাপ্টার আমাদের আছে সেইখানে মেইন হচ্ছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। তো ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস ব্যাপারটা দুটো একটা আরেকটার সাথে একদম জড়িত। যেমন উইদাউট ত্রিকোণমিতি আমার মনে হয় ক্যালকুলাসের নাম নেওয়াটাই পাপ হবে, কারণ ত্রিকোণমিতি ছাড়া ক্যালকুলাসের অনেক কিছু করা যায় না। তো এই কারণে ত্রিকোণমিতি আমাকে শিখতে হচ্ছে। ক্যালকুলাস ভালো করে জানার জন্য আমাদের ত্রিকোণমিতি জানা দরকার। আর আদারওয়াইজ ত্রিকোণমিতি থেকেও তো আমাদের অনেক প্রশ্ন পরীক্ষা আসবে। তো আমরা যেহেতু এখানে চারটা অধ্যায় আছে, যেমন ধরো 6 নম্বর অধ্যায় 7, এরপরে মাঝখানে আরেকটা টপিকস আছে যেটা হচ্ছে ফাংশন। তো ফাংশনটাও অনেক ইম্পর্টেন্ট। ফাংশনকে সাধারণত ক্যালকুলাসের হার্ট বলা হয়। তো সোদের ফাংশন সম্বন্ধে আজকে আমরা আইডিয়া নিব। তো আমরা প্রথমে ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করি। ওকে বন্ধুরা, ত্রিকোণমিতি দিকে আসো। আচ্ছা, ত্রিকোণমিতি পড়তে গেলেই আমাদের প্রথম যে কোশ্চেনটা সবার মনের মধ্যে আসে যে ত্রিকোণমিতি কোণ জিনিসটা কি। তো এইটা যতবারই আমাদের ছাত্রদের কাছে আমরা জানতে চাই, ততবারই দেখা যায় ওরা ত্রিকোণমিতিক কোণ আর নর্মাল কোণের মধ্যে যে ডিফারেন্সটা এটা বুঝতে পারে না। তো আমরা প্রথমে আজকে ত্রিকোণমিতিক কোণ জিনিসটা কি সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা জানি যে কোণ বলতে যেটা বুঝি যে দুটি রেখা ইন্টারসেক্ট করলেই কোণের সৃষ্টি হয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণের সিস্টেমটাই কিন্তু একটু আলাদা। যেমন ধরো একটি রশ্মি তার আদি অবস্থানকে স্থির রেখে যদি ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে তখন আদি বিন্দুতে যে কোণ সৃষ্টি হয় তখন তার নাম ত্রিকোণমিতিক কোণ। যেমন ধরো OX একটি রশ্মি তার আদি বিন্দু এটাকে ফিক্সড রেখে সে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে OY পজিশনে গেল, তখন আদি বিন্দুতে যে কোণ সৃষ্টি হলো সেই কোণটাকেই আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ আর যে কোণটা আমরা জানি তার নাম আছে জ্যামিতিক কোণ। তো এই জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারলাম যে দুটি রেখা ইন্টারসেক্ট করলে যে কোণ সৃষ্টি হয় তার নাম জ্যামিতিক কোণ। এটা দেখতে ওইরকম হলেও কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। যেমন ধরো এখানে কোণের সৃষ্টি একটু ঘোরাঘুরির ব্যাপারটা এখানে জড়িত। তো এখন যদি এইটা ঘুরে এই পর্যায়ে আসে তখন যে কোণের সৃষ্টি হয় তখন সেই কোণটার নাম হয় 360 প্লাস থিটা। তো এখন জ্যামিতিক কোণের মধ্যে কিন্তু 360-র উপরে কোনো কোণ নাই। তাহলে ত্রিকোণমিতিক কোণের মধ্যে যেহেতু 360 থেকে বড় অথবা ছোট কোণ আছে, তখন সবাই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তাহলে এই কোণের সৃষ্টিটা কীভাবে হইলো। তো আমরা এই ঘোরাঘুরির ব্যাপারটা যদি না বুঝতাম তাহলে কিন্তু কিভাবে 360 থেকে বড় হয় সেটা বুঝতাম না। তো এই ডেফিনেশন বা এই আলোচনাটাও কিন্তু ক্রিয়েটিভ প্রশ্নের A নাম্বার কোশ্চেনে প্রায়ই আসে। তো সেইটা আমরা বুঝতে পারার জন্য এই যে অ্যান্টি ক্লকওয়াইজ আর এই ঘোরাঘুরিটা ক্লকওয়াইজও হতে পারে। যেমন তো এখন যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন কোণের একটা নাম আছে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন কোণের একটা নাম আছে। যেমন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন সেই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ, আর যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন সেই কোণটার নাম হবে ঋণাত্মক কোণ। তো জ্যামিতির মধ্যে আমরা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক কোণ বলতে কিছু দেখি নাই, কিন্তু ত্রিকোণমিতির মধ্যে আমরা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক কোণ দেখলাম। তো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ত্রিকোণমিতিক কোণ বলতে কী বুঝো, তখন কিন্তু তুমি উত্তর দিতে পারবে। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য বলো, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে জ্যামিতিক কোণ 360-এর মধ্যে সীমাবদ্ধ আর ত্রিকোণমিতিক কোণ 360-এর মধ্যে সীমাবদ্ধ নয়। এবং জ্যামিতিক কোণ শুধু ধনাত্মক আইডিয়া দেয়, ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। তার মানে যখন আমরা কোনো একটা ব্যাপার ভালো করে বুঝি তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভ প্রশ্ন অ্যান্সার করতে কোনো অসুবিধা হয় না। তো ক্রিয়েটিভ প্রশ্ন অ্যান্সার করার আসলে মূল থিমটা হচ্ছে যে টপিক্সটা আমরা পড়বো সেটা 100% পড়তে হবে। কোনো কিছু বাদ দিয়ে এবং সিলেবাস বাদ দিয়ে যদি ইম্পর্টেন্ট ধরে পড়ি তখন কিন্তু ক্রিয়েটিভের অ্যান্সার করা মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় আমাদের। তো আমরা তাই আজকে থেকে অন্তত এইটা সিদ্ধান্ত নিব যে টপিক্স পড়বো 100%। তো 100% পড়লেই আমাদের ওখান থেকে যে টাইপের কোশ্চেনই করুক না কেন আমরা পারবো। তো এখন ত্রিকোণমিতির স্টার্টিংটা আমরা যেভাবে দেখলাম, এই জিনিসটা আমরা মনে রাখলে প্রাথমিক একটা জ্ঞান আমাদের
আসে। এরপরে আসো যে ত্রিকোণমিতি থেকে সাধারণত কয়টি সেট ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। তো আমরা দেখি ত্রিকোণমিতি থেকে 2টি সেট ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। তো আমরা যে চ্যাপ্টারকে সাধারণত গুরুত্ব দেই না বললেই চলে তার নাম হচ্ছে 6 নম্বর অধ্যায়, এবং যেটা আমার মনে হয় যে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যে 6 নম্বর অধ্যায়কে জনপ্রিয় করার জন্য। এরপরেও কোনোভাবে কাজ হচ্ছে না। কিছু স্যার আছে তারা নিজের উদ্যোগেই 6 নম্বর অধ্যায়কে পড়ায়, কিন্তু বাট অনেক স্টুডেন্ট মনে করে এটা পড়ে কী লাভ, কিন্তু বাট 6 নম্বর অধ্যায়ের মধ্যেই ত্রিকোণমিতির বেসিক আইডিয়া, যেমন ত্রিকোণমিতি কোণ কী জিনিস, ত্রিকোণমিতি আসলো কোত্থেকে, কোণের সিস্টেম কী, অনেক কিছু আছে। তো যখন কোনোভাবে কাজ হচ্ছে না তখন আমার মনে হয় আমাদের দেশের যারা পরিচালনা করে তারা সিদ্ধান্ত নিলে এখান থেকে প্রশ্ন দিলে মনে হয় কাজ হবে। তখন গত বছর আমরা দেখলাম 6 নম্বর অধ্যায় থেকে পুরো এক সেট প্রশ্ন চলে আসছে। তো আমার মনে হয় এখন তোমরা অবশ্যই বুঝে গেছো যে এই 6 নম্বর অধ্যায় আমাকে করতেই হবে। তো সো দ্যাট আমিও বলবো 6 নম্বর অধ্যায়টা করো। 6 নম্বর অধ্যায় সাধারণত কলেজে যখন করানো হয় বিভিন্ন স্যাররা বলে কি এটা তো 9, 10-এ আছে তোমরা পারো, কিন্তু না, 9, 10-এ থাকলেও তোমাকে ভালো করে শিখতে হবে। তো সেইখানে 6.1, 6.2 এবং 6.3, 6.2 বলে কি 9, 10-এ আছে, 6.1 এ তো কিছুই না, কিন্তু 6.3-তে আছে গ্রাফ এবং গ্রাফের মাধ্যমে সলিউশন। এটা বলে যে প্র্যাকটিক্যাল আছে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা প্র্যাকটিক্যাল যেভাবে করছো ওইটাকে থিওরিতে পরীক্ষায় কীভাবে করা যায় সেইভাবে প্রিপারেশন নাও। আমার ধারণা এবারও এইখান থেকে একটি প্রশ্ন আসবে, তোমরা এটা সবই জানো, শুধু মেন্টালি মাথায় রাখো যে আমি এখান থেকে এক সেট প্রশ্ন অ্যান্সার করব। তো সেইখানে 6.1, 6.2 সবারই আইডিয়া আছে। 6.3 দ্যাট ইজ গ্রাফ। যেমন ধরো এইখানে লেখা থাকে y ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন করো, এবং পাশে লেখা থাকে x বিলংস টু r। তখন কিন্তু তুমি ইচ্ছা মতো এই গ্রাফটা আঁকতে পারবা, কিন্তু যখনই এইটা বাদ দিয়ে x এর লিমিটটা এরকম দেওয়া থাকবে তখন কিন্তু তোমাকে লিমিটের মধ্যেই থাকতে হবে। আমরা জানি যে তোমাকে যে প্রশ্ন করা হবে তুমি তো এক্স্যাক্ট সেই প্রশ্নের উত্তর দাও তাহলে উত্তরটা সঠিক, কিন্তু বাট আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি, তুমি যদি বাবার নাম গ্রামের নাম সহ বলো তখন কিন্তু হবে না। তো সো দ্যাট আমার লিমিটটা কিন্তু একদম ফিক্সড -2π থেকে 2π। তাই অনেককে দেখা যায় যে 2π যাওয়ার পরও ওরা একটু এক্সটেন্ড করে দেয়, সেটা আমরা কখনই করব না। যা বলবে 100% তাই লিখবো, আদারওয়াইজ গ্রাফ কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট স্যাম্পল হিসাবে একটু দেখাই। সবাই আমরা সাইন এক্স কজ এক্স এই গ্রাফগুলো আমরা জানি। এই সাইন এক্স কজ এক্স এবং সাইন স্কোয়ার এক্স এবং কজ স্কোয়ার এক্স এভরিথিং যেটা আসুক না কেন আমরা জানি। এই গ্রাফ আঁকানোর যে একটা মূল বৈশিষ্ট্য সেটা আমি একটু বলে দিই। সেটা হলো এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াইয়ের রেসপেক্টিভ ভ্যালু বের করতে হবে এবং সেইটা সৎ কাগজে তুমি তোমার মতো করে বসাবে। এরপর যখন কার্ভ লাইন হবে তখন তোমাকে ফ্রি হ্যান্ডে জয়েন করতে হবে, এখানে কোনো স্কেল ইউজ করা যাবে না। তো সো দ্যাট তার মধ্যেও কিন্তু বেসিক কিছু রুলস আছে। রুলসটা কেমন? লেট 2π আমি যদি এখানে কয়েকটা ভাগে ভাগ করি, এইটাকে বললাম আমি π/2, 3π/2, 2π। Similarly -π/2, -π, -3π/2, -2π, x প্রাইম y প্রাইম। তো এখন আমরা জানি সাইন এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। তখন আমরা এরকম করে দাগ দিয়ে যে স্কেলিং করা যাকে বলে। তো গ্রাফ আঁকানোর সময় আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে স্কেলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা গ্রাফের কোনো এক সাইডে লিখতে হয় অথবা তুমি যে খাতায় অ্যান্সার করবো সে আশেপাশে লিখতে হবে মাস্ট। স্কেলিংটা কীরকম? যখন আমরা লিখি এক্স অক্ষ বরাবর তুমি যেভাবে নাও, যদি তুমি 5 ঘর সমান সমান তুমি 45 নাও তাহলে 1 ঘর সমান সমান কত 9। তার মানে আমাদের টার্গেট থাকবে এই মেন ভ্যালুগুলো যেন সে বোল্ড করা দাগের উপর থাকে। সেই ক্ষেত্রে আমি যদি 90 এখানে 5 ঘর নেই তাহলে এক এক ঘরে আমার থাকবে কত 10 করে। 10 মানে তুমি যেভাবে দরকার ওইভাবে লিখবা। যেমন π/x অক্ষ বরাবর
π/18, তার মানে 10, এত সমান সমান 1 বর্গ নিতে পারি। আর ওয়াই অক্ষ বরাবর 10 বর্গ সমান সমান 1 একক। এই জিনিসটার নাম হচ্ছে স্কেলিং। তো আমরা সবসময় গ্রাফ আঁকানোর সময় এই স্কেলিংটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার একটু আমরা কম পাই। এরপর দেখো এই গ্রাফটাকে যখন আমরা ড্র করব তখন আমরা জানি সাইন 0 মান 0, এরকম করে সাইন পায়ের মান 0, জিনিসটা এইখানে সাইন 90 মান 1। জাস্ট আইডিয়া যে এখান থেকে এই বরাবর 1। এখন দেখো সবাই যে 2π যেখানে শেষ হয়েছে আমার গ্রাফটা কিন্তু এইখানেই শেষ। আমরা অনেককেই দেখি তারা একটু উপর দিকে উঠিয়ে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেয়। তো এই অ্যারো চিহ্ন আমরা দিতে যাব না, অ্যারো চিহ্ন দিলেই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে ভুলের জায়গাটা বুঝতে পারছো, এইটা দিব না, আমাকে যা বলছে এক্স্যাক্ট ওইখানে যাব। সিমিলারলি এই 5টা আমাকে দিতে হবে। এই গেল হচ্ছে আমার গ্রাফ 6.3। এরপর আমরা মাঝে মাঝে দেখি এই সেটটার ভিতরেই গ্রাফ ইউজ করে সলিউশন করো, সেইখানে এরকম লেখা থাকে যে সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু 0। সমীকরণটি লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। তো সেই ক্ষেত্রে আমরা জানি সমাধান কাকে বলে। যখন আমরা কোনো কিছু গ্রাফিক্যালি সলভ করি, সমাধান মানে আসলে দুটি রেখা যে জায়গায় দেখা হয় ওই পয়েন্টের নামই কিন্তু আসলে সলিউশন পয়েন্ট। তো সো দ্যাট আমরা এখান থেকে যে ইকুয়েশন বের করব এবং সেখান থেকে আমরা দুটো গ্রাফ সৃষ্টি করার চেষ্টা করব এবং তারা যেখানে দেখা হবে সেই পয়েন্টটাই হচ্ছে সলিউশন। দেখো সেটা কিভাবে করতে হয়। প্রথমে তুমি এটাকে এইভাবে লিখবা, এইটা। এরপর যেহেতু সাইন এক্স আর কজ এক্স সমান, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ধরি সাইন এক্স কজ এক্স ইকুয়াল টু ওয়াই। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু সাইন এক্স অর ওয়াই ইকুয়াল টু কজ এক্স। তার মানে আমরা এখান থেকে দুটো ফাংশন পেলাম, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স একটা, ওয়াই ইকুয়াল টু কজ এক্স একটা। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের এই চিত্র আঁকলাম এবং কজ এক্সের সিমিলার চিত্র আঁকবো। আঁকার পর তাদের যেখানে দেখা হবে দ্যাট ইজ দ্য সলিউশন পয়েন্ট। তার মানে তুমি ইচ্ছা করলে সলিউশনটা আগেও বের করে দেখতে পারো কোথায় কোথায় সলিউশন আছে, এরপর তুমি সেইটা ওখানে ইউজ করে দিতে পারো যদি তোমার মানে বুদ্ধি বেশি থাকে। আর আদারওয়াইজ তুমি ডাইরেক্ট গ্রাফ আঁকবা, এরপরে সলভ করবা। দেখো এইখানে কিন্তু আবার সেই লিমিট দেওয়া থাকবে। ধরো আমি লিমিট দিলাম ছোট একটা লিমিট 0 থেকে পাই, তার মানে 0 থেকে পাই মানে কিন্তু আমার এই ঘর পর্যন্ত। তখন কিন্তু আমি এই এক্সট্রাটুকু আর আঁকবো না, তখন এটাকে মুছে দাও। এরপরে যদি কজ এক্সকে আমরা টার্গেট করি, কজ 0-র ভ্যালু কত? 1, এইখানে আসবে কজ 0-র ভ্যালু। এরপরে কজ 90-র ভ্যালু কত? 0, এইখানে আসবে। এবং কজ 180-র ভ্যালু কত? -1। তখন এইখান থেকে গ্রাফটা এইভাবে উঠতে থাকবে। দেখো এই যে এখানে দেখা হয়েছে, দ্যাট ইজ এখান থেকে যদি 90 হয়, সফট কাগজ থাকলে আমরা একদম স্পষ্ট দেখতে পারবো, একেবারে মাঝ বরাবর এই দাগের সাথে মিলে যাবে, দ্যাট ইজ π/4। তখন কিন্তু আমরা দেখলাম রিকোয়ার্ড সলিউশন মানে নির্ণেয় সমাধান আসলো π/4। এখন যদি এখানে লিমিট বাড়ানো থাকে দেন আমার নাম্বার অফ সলিউশন বৃদ্ধি পাবে। কিন্তু এই যে দেখা হলো যেখানে এই দাগটা তুমি ইচ্ছা করলে আগেই জানতে পারো। কিভাবে জানবা? তুমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও তুমি তো এই কোয়েশনগুলো উইদাউট গ্রাফ সলভ করতে পারো, সেইটা চেক করে তুমি আগেই সলিউশনটা জেনে নিতে পারো। সেই টেকনিকটা সবচেয়ে বেশি দরকার। যেমন ধরো সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি tan x ইকুয়াল টু 1। tan x 1, tan কার ভ্যালু 1, tan π/4 এর ভ্যালু 1। তাহলে যেহেতু লিমিটটা হচ্ছে 0 থেকে পাই, তো সো দ্যাট আমরা ইচ্ছা করলে জেনারেল সলিউশনের কাছে যেতে পারি, অর
সরাসরি লিখতে পারি। জেনারেল সলিউশন কি ছিল? এন পাই প্লাস আলফা। এখন এন এর মান যখন 0 দিব তখন আমি ফার্স্ট ভ্যালু পাবো, তখন π/4। যখন 1 দিব তখন আমার এই যে লিমিটটা এটা ক্রস করে চলে যায়। তার মানে আমি এই গ্রাফ আঁকানোর আগেই কিন্তু আমার সলিউশনটা জানা হয়ে গেছে। তার মানে এই টেকনিকটা জানা থাকলে আমাদের কিন্তু এটা কাটা যাওয়ার আর কোনো চান্স নাই। তুমি আগেই সলভ করে অ্যান্সারটা জেনে নিবা, এরপরে প্রয়োজন বোধে গ্রাফ পেপারে যেখানে অ্যান্সার হবে ওইখানে আগে একটা ফোঁটা দাও ডট দিয়ে, এরপরে দাগটা ওই দিক বরাবর জয়েন করে দাও। তাহলে তোমার গ্রাফের চেহারা অনেক সুন্দর হবে এবং স্যার বুঝতে পারবে যে না ছেলেটা খুব বা স্টুডেন্টটা খুবই সুন্দর করে গ্রাফটা এঁকেছে। তো সো দ্যাট আমরা মনে হয় সবাই বুঝতে পারছি কীভাবে কত সুন্দর করে এই গ্রাফ আঁকা যায়। তো এই গ্রাফ 6 নম্বর অধ্যায়ের যে বেসিক এইটা অনেক সুন্দর করে পড়বা তোমরা। আমার ধারণা এবছরও এখান থেকে কিছু না কিছু পরীক্ষা আসবে। আর একটা জিনিস এখানে আছে যে একটা চিত্র এঁকে দেয় ছায়া ঘেরা অংশ, উইদাউট ছায়া ঘেরা অংশ, যার ফর্মুলা তুমি 9, 10 বা এখান থেকে জানো। জাস্ট বৃত্তকলা, ত্রিভুজ এই সমস্ত জিনিসের ফর্মুলা জানলেই আমরা এটা বের করতে পারবো। ওকে, 6 নম্বর অধ্যায় ক্লোজ। আসো এরপরে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেইখানে এসে আমরা ত্রিকোণমিতির অনেক কিছু দেখতে পাই। যেমন ত্রিকোণমিতির যে মেইন ফর্মুলা যেখান থেকে স্টার্ট হয় sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি, এই 4টা ফর্মুলা দিয়েই সমস্ত ফর্মুলার সৃষ্টি। সেইটা স্টার্ট হয় কিন্তু আমার ত্রিকোণমিতির যে 7 নম্বর অধ্যায়, দ্যাট ইজ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখান থেকে এটা আসে। তো এখানে অনেক আলোচনা আছে। তো আমি যেটা বললাম যে ক্যালকুলাস করতে ত্রিকোণমিতি লাগে, উইদাউট ত্রিকোণমিতি ক্যালকুলাস করা আসলে অন্যায় হবে। তো সেইখানে যে কিন্তু আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো সেটা তোমার ভিতর থেকে মন থেকে জানা দরকার। কারণ যখন আমরা একটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলার কানেকশন লাগাইতে পারি তখনই কিন্তু আমার ফর্মুলা ভালো শেখা হয়। তাই আমি তোমাদেরকে বলবো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটার সাথে আরেকটা কীভাবে আসে সেই জিনিসটা অবশ্য আজকে আমরা দেখাবো না, কিন্তু সেটা দেখাতে পারলে ভালো হতো। তবে তোমরা মনে রাখবা যে কানেকশনটা তোমাদের নিজেদের সৃষ্টি করতে হবে, তাহলে ফর্মুলা কখনো ভুলবা না। আর আন্দাজে কোনো দিন বাজেট করে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। এটা অঙ্কে ইউজ করতে করতে একসময় মনের মধ্যে ঢুকে যায়। আর আদারওয়াইজ যে সমস্ত জিনিস তুমি মন থেকে ভালোবাসো, যেমন তুমি যদি বুঝতে পারো ত্রিকোণমিতি ছাড়া আমি আসলে অনেক কিছু করতে পারবো না, তখন কিন্তু ত্রিকোণমিতি তোমার ভিতরে একাই ঢুকবে। এই ব্যাপারটাকে তুমি মনের মধ্যে ঢুকানোর চেষ্টা করো এবং ভালোবাসো। অতএব ত্রিকোণমিতি তোমাকে ক্যালকুলাস বা অন্যান্য জিনিস সব জায়গায় তোমাকে হেল্প করবে। এরপরে আমরা আসি যে কীভাবে বা কোন কোন অঙ্ক এখান থেকে আসে এবং যেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো একটা অঙ্ক আছে একদম শুরুতেই, এইটা তোমার জন্য পুরনো অঙ্ক, 9, 10-এও ছিল, কিন্তু তারপরও আমরা দেখি মাঝে মাঝে যখন হঠাৎ পরীক্ষা আসে তখন আমরা দেখি কিছু কিছু স্টুডেন্ট এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে দেয়। তো ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে দিলে তো হবে না, এটা ক্যালকুলেটর দিয়ে করার জন্য তো তোমাকে দেয় নাই। আর ক্যালকুলেটর এইটাকে ডাইরেক্ট লিখে যদি তুমি অ্যান্সার চাও সে অ্যান্সার দিতে পারে, কিন্তু বাট ভেঙে ভেঙে করলে ক্যালকুলেটর অ্যান্সার দিতে পারবে না। তো সো দ্যাট এখানে আমি ক্যালকুলেটর ইউজ করব না। আমরা যেভাবে জানি যে এখান থেকে আমাকে সাইন স্কোয়ার কস স্কোয়ারের ফর্মুলা ইউজ করে করে নিয়ে আসতে হবে। এবং তোমরা সবাই এটার অ্যান্সারও জানো, অ্যান্সার 2 আমরা জানি যতগুলো জোড়া থাকে আইদার দুটো প্লাস হয় অথবা যে কোনো একটা মাইনাস হলে 0 হবে। তো আমরা শুধু এখান থেকে বলতে চাই এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করব না, আমরা ফর্মুলা ইউজ করে করে এই অঙ্কটা করবো। এটা খুবই সহজ অঙ্ক, এই কথাটা মনে রেখো। আর একটা জিনিস, ত্রিকোণমিতির মধ্যে মাঝে মাঝে ডিগ্রিতে থাকে, মাঝে মাঝে রেডিয়ানে থাকে। তো সো দ্যাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ডিগ্রি থাকলে ডিগ্রিতেই করবা, আর রেডিয়ান থাকলে রেডিয়ানেই করবা। এটাকে চেঞ্জ করে করার কোনো দরকার নেই, কারণ যে মোডে আছে ওই মোডে করাটাই বেটার। আর সব সময় আমরা জানি ডিগ্রি দেখলেই আমাদের ভিতরে একটা কোন কোন ভাব আসে।
কিন্তু বাট ইন্টারন্যাশনাল মোট কোণের সেটা কিন্তু রেডিয়ান। তো আস্তে আস্তে তোমরা রেডিয়ানকে ভালোবাসো, রেডিয়ানের দিকে চলে যাও এবং আরও বড় হলে দেখবা যে সব জায়গায় শুধু রেডিয়ান সিস্টেমে সব কিছু আছে। আচ্ছা, ত্রিকোণমিতির লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে 7.4, 7.5, 7.6, এখান থেকে একটু বেশি প্রশ্ন আসে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটার নাম হচ্ছে 7.7, যেটাকে বলে ত্রিভুজের ধর্মাবলী। আরও সুন্দর নাম দিতে পারো যে পোস্টমর্টেম রিপোর্ট অফ ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের পোস্টমর্টেম রিপোর্ট এখানে পাওয়া যায়। মানে ট্রায়াঙ্গেলকে কীভাবে কাটাকাটি করলে এর ভিতরে কী আছে সব কিছু জানা যায় এই 7.7 করলে। তো সো দ্যাট এই 7.7 থেকে প্রায়ই আমরা দেখি কিছু না কিছু সবসময় পরীক্ষা থাকেই। তো 7.7-এ যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালো করে শিখবা। যেমন ধরো সাইন ল অফ ট্রায়াঙ্গেল, এ একটা, সেখানে লেখা থাকে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এইটা ইউজ করে ওখানে অনেকগুলো প্রবলেম আছে। তো এখন এই তিনটা সমান, মাঝে মাঝে আমরা দেখি এখানে ইকুয়াল টু কে থাকে, কে মাঝে মাঝে টু আর হয়ে যায়। মানে কখন টু আর হয় সেটাও আমার জানা দরকার। যে মাঝে মাঝে আমরা দেখি কে ইকুয়াল টু টুয়াইস আর, তখন তোমাকে জিজ্ঞেস করা হয় আর কি জিনিস, তখন আমরা জানি আর হচ্ছে পরিবেশার্ধ। এখন পরিবেশার্ধ যখন আর দেওয়া থাকে তখন কিন্তু আমরা এই প্রমাণটা ভেক্টর মেথডে আমরা করি না, তখন এটাকে আমরা নর্মাল মেথডে করি। তো যদি কখনো আসে প্রমাণটা তখন অবশ্যই তুমি তখন টুয়াইস আর থাকলে নর্মাল মেথডে করবা। আর যখন কে দিয়ে থাকে বা কে থাকে না, শুধু এইটুকু থাকে, তখন আমরা অবশ্যই ভেক্টর মেথডে এই জিনিসগুলোর সলভ করব। ভেক্টর দিয়ে করলে একটা সুবিধা কি, ভেক্টরের মধ্যেও এটা আছে, ত্রিকোণমিতির মধ্যেও এটা আছে। তো সো দ্যাট একসাথে দুটো হয়ে গেল। এরপরে আসো কোসাইন ল। কোসাইন লর ভিতরে তিনটা জিনিস আছে, যেমন কজ এ, কজ বি, কজ সি। কজ এ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু বি সি, এরকম করে বাকি যে ফর্মুলাগুলো আছে এগুলোর প্রুফ আসতে পারে। কিন্তু এগুলো ইউজ করে কীভাবে অঙ্ক করা যায় সেরকম একটা অঙ্ক আমরা দেখব, যেটা পরীক্ষায় সাধারণত প্রায়ই আসে এই টাইপের একটা। এখানে ভুল হওয়ার তেমন জায়গা নাই, ত্রিকোণমিতিতে ভুল হওয়ার একটাই জায়গা, তুমি ফর্মুলা ভুলে গেছো, তোমার ভুলে যেতে পারো। আর একটা জিনিস, যে ফর্মুলার সাথে ফর্মুলার যে কানেকশন আমি পূর্বে বলছি, সেইটা যদি তুমি রিল্যাক্স মোডে বের করতে পারো তাহলে ফর্মুলা আর কোনো দিন ভুলবে না। আর যদি মুখস্থ করো আন্দাজে, তাহলে আমার ধারণা যে কোনো সময় তুমি নাই হয়ে যেতে পারো। অতএব ভুল হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। তো সো দ্যাট ফর্মুলার সাথে ফর্মুলার কানেকশন যত তাড়াতাড়ি, এখনও যেটুকু সময় আছে, জাস্ট ফিল করতে পারলেই যে এইটার থেকে এটা কীভাবে আসলো সেই জিনিসটা বুঝতে পারলে কিন্তু কানেকশন লাগানো যায়। কিন্তু তা না করে আমরা আন্দাজে শুধু দিন বাজেট করে করে মুখস্থ করি, এতে আমাদের বিপদ বেশি। তো এটা ভুলে যাও, এখন থেকে কানেকশন লাগানোর চেষ্টা করো, কীভাবে আমরা সহজে একটা ফর্মুলার সাথে আরেকটা কানেকশন লাগাইতে পারি। দেখো, স্যাম্পল হিসাবে একটি অঙ্ক তুললাম। তো এই চ্যাপ্টারে অঙ্কের যে বেসিক আইডিয়া সেটা হলো অ্যাঙ্গেল থাকবে আর সাইড থাকবে, এবং সেইটা মিক্সার হিসেবে থাকতে পারে এবং আলাদা আলাদাও থাকতে পারে। তো তোমার টার্গেট হবে সাইড, দ্যাট ইজ বাহুগুলো থেকে অ্যাঙ্গেলে যাওয়া আর অ্যাঙ্গেলগুলো থেকে বাহুতে যাওয়া। তো তখন আমরা এটাকে সরাসরি ডাইরেক্ট করতে পারি, আর কারো মন চাইলে তুমি এই সাইডগুলোকে এক পাশে নিয়ে করতে পারো, তোমার ইচ্ছা। তবে নর্মালি যে সাইডে বাহুর যে সংখ্যা বেশি ওইটা নিয়ে কাজ করলে একটু সুবিধা হয়। মানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, যে কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করলে হয়ে গেল।
তো আমরা প্রথমে এই অঙ্কটা শুধু একটু পড়ে দেখাই। রাইট সাইড দিয়ে আরম্ভ করলাম, বি প্লাস সি সাইন এ বাই টু। তো এখানে দেখো, এখান থেকে যদি আমি এইখানে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই সাইন ল অ্যাপ্লাই করতে হবে। সাইন ল দ্যাট ইজ এ বাই সাইন এ সমান সমান যদি টোয়াইস আর হয় তাহলে বি সমান সমান কত, টোয়াইস আর সাইন এ টোয়াইস আর সাইন সি। এইটা আমরা লিখি সবসময়, কিন্তু বাট আমার সাইড নোটটা দিতে ভুলে যাই। তো এই সাইড নোটের কারণে মাঝে মাঝে দু একজন স্যার তারা নাম্বার কম দিতে চায়, তো সো দ্যাট আমরা কোনো স্যারদেরকে সুযোগ দিব না নাম্বার কম দেওয়ার, আমরা অবশ্যই এই সাইড নোটগুলো ইউজ করব। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি টুয়াইস আর। এরপর এখান থেকে টুয়াইস আর কমন নিলাম, সাইন এ সাইন সি সাইন এ বাই টু। এরপরে দেখো একটা দেখলে আমাদের মনে পড়ে যায় সাইন সি প্লাস সাইন ডি। অনেক কিছু আছে যেটা আমাদেরকে ডাকে যে এই ফর্মুলা ইউজ করো, কিন্তু এটা ইউজ করতে গেলেই আমাদের বিপদ। কারণ আমার যে প্রুফ আছে লেফট সাইডে সেখানে কিন্তু সি নাই। তাহলে যদি এইটুকু শুধু মনে রাখি যে সি নাই, তাহলে এই সিকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আউট করে দাও। সেটা আউট করার উপায় কি দেখো, তাহলে সাইন সি এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। কারণ যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা আমাদের একদম বাই ডিফল্ট মাথার মধ্যে অল টাইম আছে এবং এটা ভুলে গেলে চলবে না। তো সাইন এ বাই টু, এটাও সাইড নোট হিসাবে লিখে দিতে পারো, টুয়াইস আর সাইন এ, সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ, জোর সাইন সাইনই থাকলো। এখন কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। সাইন সি প্লাস সাইন ডি, এইখানে এসো দেখো, তুমি যদি এইটাকে সি মনে করো আর এইটাকে যদি তুমি ডি মনে করো, তাহলে দেখবো যে একটা মাইনাসের আগমন ঘটছে। তো এই মাইনাসটা যদি আমরা দেখতে না চাই, অল টাইম যেটা বড় থাকবে তাকে আমরা সি মনে করব আর ছোটোটাকে আমরা ডি মনে করব। তাহলে দেখবো ফর্মুলার ভিতরে মাইনাস আসবে না। এরকম টুকটাক জিনিসপত্র যদি খেয়াল রাখো তাহলে অঙ্ক একাই অনেক সহজ হয়ে যায়। যেমন 2 sin c plus d divided by 2, that is a plus b a divided by 2 cos c minus d divided by 2, আর এখানে আছে sin a by 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4r sin a plus b by 2, এরপর এখানে থাকলো cos b by 2 sin a by 2। সরি, একটু কারেকশন করে দিচ্ছি, এখানে b হবে কারণ টুয়াইস আর sin b। দেখো a প্লাস বি মাইনাস বি, তাহলে এখানে থাকলো তোমার ওকে। আমার মনে হয় সবাই বুঝতে পারছো, এইটা একদম ক্লিয়ার যে এখানে বি বাই সাইন এ সাইন বি সমান টুয়াইস আর বি ইকুয়াল টু টুয়াইস আর সাইন বি। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি টুয়াইস আর সাইন a by 2 cos a by 2, সাথে একটা 2 দিয়ে দিলাম যে 4r কে আলাদা করে, আর এখানে থাকলো সাইন b প্লাস a by 2। তাহলে 2 সাইন এ cos এ মানে হচ্ছে তোমার সাইন টুয়াইস এ।
এটাকে আমরা লিখতে পারি টুয়াইস আর সাইন এ সাইন বি প্লাস এ বাই টু। তো টুয়াইস আর সাইন এ মানে সাইন ল অনুসারে এ সাইন এ বাই টু বি। এখানেও তুমি আবার সাইন ল লিখে দিতে পারো, এটা না লিখলেও চলবে কারণ একবার সাইড নোট দিলেই হয়ে যায়। তো এখন আমি একটা অঙ্ক স্যাম্পল হিসাবে করলাম এই কারণে যে কোথায় কোথায় সাইড নোট দিতে হয় এই চ্যাপ্টারে সেই জিনিসটা আমরা একটু দেখে দিলাম। তো এই সাইড নোটগুলো দিলে জাস্ট 1 নাম্বারের জন্য আমরা এখান থেকে সেভ হইতে পারি এবং আমরা এই সাইড নোটগুলো দিব আর বিভিন্ন জায়গায় কীভাবে আমরা ফর্মুলা ইউজ করি সেই কথাগুলো মনে রাখবো। এখানে তেমন কোনো কঠিন অঙ্ক নেই, এখানে মেনলি ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হচ্ছে এবং প্র্যাকটিসটা বেশি করে করতে হবে ত্রিকোণমিতিতে। কারণ আমরা জানি ত্রিকোণমিতির ফর্মুলা জানার পর সরল করলে এক সময় মিলবেই, কিন্তু বাট এই টাইমটা তুমি কোথায় পাবা, তার প্র্যাকটিস বেশি করব, তাই আমরা ত্রিকোণমিতি আরও ভালো করে পারবো। আচ্ছা, এরপর আসো আমরা আলোচনায় চলে যাই ফাংশন। মানে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফাংশন। আসলে ফাংশন এক সময় অ্যালজেব্রাতেও ছিল এবং ক্যালকুলাসের মধ্যেও ছিল। এখন দুটি চ্যাপ্টার মিলে একটি চ্যাপ্টার হয়েছে, কিন্তু বাট একটি চ্যাপ্টারের প্রথম দিকে আমরা দেখি অ্যালজেব্রার পার্ট আর দ্বিতীয় পার্টে দেখি ক্যালকুলাসের মতো। তো সো দ্যাট আবার পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা দেখা যায় যে ফাংশনের কিছু অংশ অ্যালজেব্রাতেও আসে, মাঝে মাঝে আবার ক্যালকুলাসের মধ্যেও আসে, ক্যালকুলাসের পার্টের মধ্যেও আসে। তো সো দ্যাট আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যে ফাংশনের কোন কোন পার্ট অ্যালজেব্রাতে আসে। যেমন ধরো 1 ফাংশন, অন টু ফাংশন এবং ফাংশনটার ডোমেন রেঞ্জ নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন অল টাইম অ্যালজেব্রার মধ্যে আসে। আর ক্যালকুলাসের মধ্যে জাস্ট ফাংশনের নামটা দেখি যে f(x) একটা কিছু দেওয়া থাকলো, ওটাকে ডিফারেন্সিয়েট করো, f(x) আর একটা ইকুয়েশন দেওয়া থাকলো এবং সেই গ্রাফের এরিয়া বের করো। এই সমস্ত জিনিস থাকে হচ্ছে তোমার ক্যালকুলাসের মধ্যে, কিন্তু বাট সেইখানে ফাংশনের যে মেন উদ্দেশ্য ডোমেন রেঞ্জ এগুলো কিন্তু থাকে না। তো ডোমেন রেঞ্জ একটি ইম্পর্টেন্ট পার্ট এবং সেইখানে 4টা জিনিস আছে, যে একটা ফাংশন দেওয়া থাকলো, ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, এক কিনা, এই জিনিসগুলো দেখো। এরপরে আমরা ফাংশন নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে ফাংশনের নাম শুনলেই কিন্তু আমাদের মনে হয় এটা মনে হয় কঠিন, কিন্তু আলটিমেটলি ফাংশন হচ্ছে আমাদের জীবনের সাথে একেবারে ক্লোজ। যেমন আমি তোমাকে একটু বলি যে ফাংশন আসলে এর পূর্ব শর্তটা কি। যদি বলি ফাংশনের আগে হতে হবে রিলেশন, তো এই রিলেশন কথাটা শুনলেই কিন্তু আমাদের সবারই মনের মধ্যে অন্যরকম একটা ভাব আসে। তো এখন তোমাকে যদি আমি বলি যে রিলেশন কেউ কারোর সাথে করে, সবাই বলবে ইয়েস। রিলেশন করতে যে কেউ আগায় যায়, কেউ আগে বলে, যে আগায় যায়, যে আগে বলে তাদেরকে বলে ডোমেন। এখন তুমি একটু মিল করে দেখো এই জিনিসটাকে, যে যেদিকেই নিয়ে যেতে চাও সব দিকেই সত্য হবে। যেমন ধরো তুমি যখন এসএসসি পাস করেছিলে তখন তুমি বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো, বিভিন্ন কলেজে যে চাইছো সেই যে তোমার চাওয়া তুমি হলো ডোমেন। কিন্তু তুমি যে সমস্ত জায়গায় ভর্তি হতে চাইছো সবাইকে মিলে হবে হচ্ছে কোডোমেন। কিন্তু যখন তোমার সাথে তো সব কলেজের রিলেশন হয় নাই, যার সাথে রিলেশন হয় সে হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ কোডোমেন ব্যাপারটা কিন্তু খুবই ক্লোজ। যেমন যে রিলেশন করতে চায় তাদেরকে বলে ডোমেন, যাদের সাথে করতে চায় তাদেরকে বলে কোডোমেন, যার সাথে রিলেশন হয় তাকে বলে রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ কোডোমেন ব্যাপারটা আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার। এরপরে যদি আরও সুন্দর করে বলতে চাই, তুমি যে রিলেশন করতে চাও এবং সেই রিলেশন যদি সত্য হয় তাহলে সেই রিলেশন ফাংশন পর্যন্ত যাবে। এখন সত্য কাকে বলে, সত্য কাকে বলে এবং সুন্দর কাকে বলে, যেমন এইখানে কোনো ধরনের উল্টাপাল্টা থাকা যাবে না। যেমন একজন একসাথে 2 কলেজে ভর্তি হতে পারবে না, তার মানে 2 কলেজে ভর্তি হওয়া মানেই হলো তুমি উল্টাপাল্টা করছো। অতএব এই জিনিসটাকে গণিতের ভাষায় বলা হয়েছে যে একই ডোমেন বিশিষ্ট 2টা রেঞ্জ পাওয়া গেছে, তার মানে একজন 2জনের সাথে রিলেশন, খুবই খারাপ। এই ধরনের ব্যাপারটা নট অ্যালাউ সব জায়গাতেই, সো দ্যাট ফাংশনের নট অ্যালাউ।
তাহলে ফাংশন তাহলে কত সুন্দর। তাহলে ফাংশন আমাদেরকে বলা যায় যে সৌন্দর্য সৃষ্টি করতে শেখায়, ফাংশন আমাদেরকে সৎ হইতে শেখায়। তাহলে আমরা সবসময় ফাংশন সৃষ্টি করার চেষ্টা করব, এইটা আমাদের মনে রাখবো। আর অঙ্কের সাথে কানেকশন লাগানোর চেষ্টা করবো যে ফাংশন এর অঙ্ক আর জীবনের অঙ্ক এক কিনা, দেখো মিলে যাবে। এরপরে আসো ফাংশনের ভিতরে এমন একটি অঙ্ক আছে যেটা এবার আসার মতো, সেরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই। ধরো ইচ্ছা মতো আমরা যদি দেখাই given that f(x) = x² + 1, তোমাকে ডিটারমাইন করতে বলছে f ইনভার্স 37 আর 65 = what। তো দেখো এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। যেমন ইনভার্স ফাংশন ব্যাপারটাকে আগে যদি বলি, যেমন তুমি যা চাও, যাকে চাও সেইটা যদি ফাংশনে পরিণত হয়, সেটা যদি ফাংশন হয়, তাহলে উল্টা সে যদি তোমাকে চায়, তাহলে তখন আগেরটা যদি ফাংশন হয়, পরেরটা হবে আগেরটার বিপরীত ফাংশন। তার মানে আগে যে ডোমেন ছিল সে হয়ে যাবে রেঞ্জ, আর আগে যে রেঞ্জ ছিল সে হয়ে যাবে ডোমেন। তো এখন এই ফাংশনটা দেওয়া আছে, আমাকে ইনভার্স ফাংশন বের করতে বলছে, তবে এই রেঞ্জের ভিতরে এই টাইপের কোশ্চেন আমাদের এবার আসার চান্স আছে। তো সো দ্যাট এটা কিভাবে করবা, তুমি প্রথমে লিখবা গিভেন দ্যাট, মানে দেওয়া আছে, এটাকে যদি আমরা সুন্দর করে লিখি গিভেন দ্যাট দেওয়া আছে, এরপরে তুমি লেখো বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে পাই, বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে পাই। এটা হচ্ছে ডায়লগ, এভাবে লিখতে হবে f ইনভার্স 37 65 = তো আমরা সবসময় রিয়েল নাম্বারের মধ্যে থাকবো, এটা প্রশ্নে দেওয়া থাকবে। লেখার স্টাইল x বিলংস টু r, মানে x এর মানটা হবে বাস্তব সংখ্যা, সাজ দ্যাট যেখানে f(x) এর ভ্যালুটা হবে 37 থেকে 65 এর মধ্যে। যদি থার্ড ব্র্যাকেট দেখো দ্যাট ইজ ক্লোজ ইন্টারভেল, তার মানে এখানে ইকুয়াল সাইন হবে। এরপরে দেখো লাইন বাই লাইন কত সহজ এই সিস্টেমে এই অঙ্কটা করা। 37 ঠিক থাকলো, f(x) এর ভ্যালু গিভেন দ্যাট, তো x² + 1 65। তো আমরা দেখলাম জাস্ট f(x) এর ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। এরপরে নর্মাল সিম্পলিফিকেশন, 36 x² 64। এরপর আমাদের মন চায় যে এটাকে রুট ওভার করতে হবে, আর আমাদের মনের ভিতরে আছে রুট ওভার করলেই প্লাস মাইনাস আসে। তো এটাকে রুট ওভার করলে দুই পাশে যদি প্লাস মাইনাস দেয়, পরে কিন্তু নিজে হারাই যেতে হবে যে এই প্লাস মাইনাস, এই দিকের প্লাস মাইনাস নিয়ে কোথায় যাব। তখন আমাদের একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেই টেকনিকটা হলো 6, আর আমি এটাকে মডুলাস x দিয়ে দিলাম। মডুলাস x, দ্যাট মিনস x এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, মডুলাস x অলওয়েজ পজিটিভ। তো সো দ্যাট এখন কিন্তু 6 আর 8। এরপরে আমরা জানি মডুলাস হচ্ছে একটা মেশিনের মতো, এর ভিতরে যা ঢোকাই দেবো পজিটিভ হয়ে বের হবে। তো এখন দেখো এর পরবর্তী লাইন যখন মডুলাস তুলে দেই, এই ডেফিনেশনটাও তোমাদের জানা আছে, এই অর 6 - x 8, দেখো একবার প্লাস আর একবার মাইনাস হতে পারে। এরপর আমরা উপর দিকে চলে গেলাম, ফাংশন x belongs to r, or আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, আমরা জানি অসমতা মাইনাস দিয়ে গুণ করে তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -6
এরপরে দেখো এইটাকে যদি আমরা সোজা করে লিখি গ্রেটার দেন, কিন্তু আমাদের সবসময় ন্যাচারালি অভ্যাসটা হচ্ছে লেফট সাইড থাকবে ছোট আর রাইট সাইড আমার ডাইন হাতের দিকে থাকবে বড়। আমরা ওই স্টাইলে যাব। এইটা এরকম আছে, এটাকে এরকম করে দিব, -8 লেস দেন এক্স লেস দেন -6। দেখো এটা সেম, মাঝখানে আছে অর 6 থেকে 8। দেখো ছোট তার থেকে বড় তার থেকে বড়, একই স্টাইলে লেফট থেকে রাইটে চলে যাচ্ছে। এরপর x বিলংস টু r, এইটাই অ্যান্সার। একে আমরা আরো সুন্দর করে লিখতে পারি -8 থেকে -6, এই ব্যবধির মাধ্যমে লিখতে পারি। অর মানে ইউনিয়ন 6 আর 8 অ্যান্সার। তার মানে তুমি ইচ্ছা করলে এইভাবে অ্যান্সার দিতে পারো, ইচ্ছা করলে এইভাবে অ্যান্সার দিতে পারো। এই অঙ্কটা যদি এইভাবে করি আমরা, তাহলে আমাদের অনেক সুন্দর হয়। কিন্তু যখন আমরা ইনভার্স ফাংশন বের করি তখন কিন্তু আমরা অ্যান্সারটা পুরোপুরি লিখতে যে ভুল করি। তো সো দ্যাট আমার মনে হয় এই মেথডটা তোমরা ফলো করো। তারপরেও যদি তোমার আরও কোনো মেথড জানা থাকে এবং সেটা অবশ্যই তুমি ফলো করবা। গণিত আসলে গণিতের নিয়মে চলবে এবং সেইখানে একটা নিয়মে করতে হবে, নট নেসেসারি, তবে নিয়মগুলো সুন্দর হলে সবচেয়ে বেটার হয় এবং নিজের জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, ফাংশন তো মোটামুটি আমরা দেখলাম। আমরা আসলে সবচেয়ে সুন্দর যে টপিকস তার নাম আছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের কাছে আমরা যাব এখন। এখন প্রথম কোশ্চেন, তুমি ক্যালকুলাস কেন শিখবা, মানে কি আছে এর ভিতরে, আমি কেন ক্যালকুলাস শিখবো? তো ক্যালকুলাস মেনলি দুই প্রকার, একটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এবং এইটার ইউজ নাই এরকম কোনো জায়গা নাই, অথবা এমন জায়গা আছে শুধু এইটাই ইউজ করা যায়, অন্য কিছু ইউজ করা যায় না। যেমন ডিফারেন্সিয়েশন, এইটা যদি বলি যে ডিফারেন্সিয়েশন কি, তাহলে এক কথায় তুমি শুধু বলার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো রেট অফ চেঞ্জ বের করা। এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন প্রতি মুহূর্তে হচ্ছে। এই প্রতি মুহূর্তের পরিবর্তন একমাত্র ডিফারেন্সিয়েশন ইউজ করে বের করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। কত সুন্দর জিনিস! তার মানে যে কোনো জিনিস ইনস্ট্যান্ট যে পরিবর্তনটা, সেটা একমাত্র ডিফারেন্সিয়েশন বের করতে পারে, আদারওয়াইজ বের করা সম্ভব না। তাহলে ডিফারেন্সিয়েশনটা আমাদের জানা দরকার। এবং এই পরিবর্তনের রেটটা যখন নির্দিষ্ট দিকে হয় তখন আমরা তাকে ভ্যালোসিটি বলি, এবং ভ্যালোসিটির যদি পরিবর্তন বের করি তখন অ্যাক্সেলারেশন বলি। আমার মনে হয় গতিশীল এই দুনিয়ায় ভ্যালোসিটি অ্যাক্সেলারেশন ছাড়া আর কি আছে, এইটা বের করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ফাংশন শিখলাম, এটা আমার কাজে লাগবে। ডিফারেন্সিয়েশনের মূল থিম আছে তোমার লিমিটের মধ্যে, লিমিট। এখন সেই লিমিট জিনিসটা কি, এটা নিয়েও এক ধরনের রহস্য মানুষের মধ্যে, যে লিমিট আর ডাইরেক্ট মানের মধ্যে পার্থক্য কী। যেমন ধরো একটা এক্সাম্পল দেই, সেটা হলো sin x বাই এক্স লিমিট x টেন্ডস টু 0। যদি আমরা x এর ভ্যালু ডাইরেক্ট এখানে বসাই, তাহলে sin 0/0, 0 দিয়ে তো কোনো কিছু ডিভাইড করা যায় না, তাহলে ডাইরেক্ট বসানো যায় না। আবার আমরা এটা সমান সমান লিখি কত, 1। এটা দ্বারা বোঝানো হয় x এর মান কিন্তু 0 না, 0-র খুবই কাছাকাছি। দ্যাট ইজ আইডিয়া, 0-র খুবই কাছাকাছি। তো লিমিট নিয়েও অনেক বিস্তারিত আলোচনা করা যায়। তো সেখান থেকে আমরা শুধু একটু আইডিয়া দেখাবো যে কোনো একটা ফাংশনের ভ্যালু একটা নির্দিষ্ট দিকে যাইতে চায়। যেমন ধরো এইটা যদি একটা নির্দিষ্ট ভ্যালু হয় a, তাহলে আমরা কোনো একটা ফাংশন নাম দিলাম তোমার l এবং a f(x). তার মানে এখানে লেফট সাইড থেকেও সে এল এর কাছে যাইতে চায়, রাইট সাইড থেকেও সে এল এর কাছে যেতে চায়। তার মানে আলটিমেটলি এটার মান কিন্তু 1 না, 1-এর খুবই কাছাকাছি, এত কাছে যে 1ই কিন্তু বাট 1 না। তার মানে এখানে কিন্তু গণিতের ফিল করার ব্যাপারটা এখান থেকে আসে, যে ধরো কোনো একটা কিছু জিনিস যদি এটার উপর যাইতে চায় বোর্ডের উপর দিয়ে, একটু পরে গেলে কিন্তু পড়ে যাবে। কিন্তু এমন একটা সিচুয়েশন যে সে পড়েও না, ভালো মতো থাকেও না। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কি অবস্থা সেটা বের করার জন্য আমরা লিমিট ইউজ করি। তার মানে এক্স্যাক্ট ভ্যালু না, কিন্তু এক্স্যাক্টের কাছাকাছি, এবং ওইটা এক্স্যাক্টই বাট এক্স্যাক্ট না। একদম যা টার্গেট করছে ওইটাই হবে, কিন্তু একেবারে ওইটা না, কিন্তু ওইটার খুবই কাছাকাছি, এত কাছে যে এদের মধ্যে ডিফারেন্স টেন্ডস টু 0।
ডিফারেন্স নাই বললে চলে, খুবই কাছে। তো সো দ্যাট এই লিমিটের আইডিয়া ছাড়া ডিফারেন্সিয়েশন করা সম্ভব হতো না, এবং ডিফারেন্সিয়েশনের যে মূল নিয়ম সেটা লিমিট থেকে আসছে। তো দেখো একটা সময় ছিল ডিফারেন্সিয়েশন পরীক্ষায় আসা মানে একটি মূল নিয়মের অঙ্ক পরীক্ষায় আসা, কিন্তু সেই জিনিস ক্রিয়েটিভ আসার পর একটু হলেও চেঞ্জ হয়ে গেছে। আমার ধারণা গত বছর মূল নিয়ম নিয়ে কোনো প্রশ্ন ঢাকা বোর্ডে আসে নাই, অন্যান্য বোর্ডেও খুব একটা দেখা যায় নাই। তবে আমার মনে হচ্ছে এইবার মূল নিয়ম নিয়ে একটা না একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। তাহলে মূল নিয়মের অঙ্কগুলো তুমি কিভাবে করবা সেই জিনিসটা একটু দেখে নাও। যে এর একটি বেসিক ফরম্যাট আছে, সেই ফরম্যাট ফেল করলে নাম্বার কমে যায়। কোথায় কোথায় সমস্যা হয় দেখো। লেট ই টু দি পাওয়ার এক্স, একদম সিম্পল, জাস্ট ডিজাইনটা দেখাবো। ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরীকরণ করো। এই মূল নিয়ম কথাটা লেখা থাকলেই তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে যেতে হবে। যেমন এখান থেকেই স্টার্ট, প্রথমেই তুমি লিখবা মনে করি এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, দিস ইজ ডিজাইন। এর পরবর্তী স্টেপ এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, জাস্ট ফাংশনের আইডিয়া। এখান থেকে আমি এই কাজটা করে রাখবো যেটা সূচক থেকে আমরা শিখেছি। এরপরে তোমাকে একটি ডায়লগ দিতে হবে, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই। এই কথা বলে আমরা মূল নিয়মের যে মেইন ফর্মুলা সেটা লিখব, ddx অফ এফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। 1 2 3 4 এই চারটি লাইন কমন লাইন, এটা সব অঙ্কের জন্য তুমি লিখবা। এটা লিখলে তোমার জন্য নিরাপদ, কারণ এমন কিছু স্যার আমাদের আছে যারা এই লাইনগুলো না দেখলে মাঝে মাঝে নাম্বার একটু কম দেয়। তো সো দ্যাট আমরা এমন কোনো চান্স আমরা কাউকে দিব না যেন আমাদের খাতায় কোনো এক নাম্বার কম আসতে পারে। এটা একটা কমন ডিজাইন। এরপর থেকে দেখবা ম্যাক্সিমাম বইতে উদাহরণ হিসেবে করা আছে, তোমরা একটু করে দিবা। ddx অফ এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, এরপর লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ। এরপরে কিন্তু আলটিমেটলি একটা লিমিটের অঙ্ক, তার মানে এই লিমিটের অঙ্ক দিয়েই পুরো ডিফারেন্সিয়েশন চলছে। তার মানে লিমিট না জানলে কিন্তু ডিফারেন্সিয়েশন পারবো না। দেখো আমার লিমিটটা আছে এইচ এর জন্য, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর তো কোনো কাজ নাই। তো সো দ্যাট আমরা ইচ্ছা করলে একে লেফট সাইডে নিয়ে আসতে পারি, লিমিট এরপর তুমি এইখানে এসে অনেকেই করে কি লিমিটের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার পরিবর্তে 1 বসায় দেয়, হবে না। কারণ আমাকে যখন মূল নিয়ম বলবে তখন তোমাকে একদম 100% ডিজাইন করতে হবে। ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা আছে সেই সিরিজ ইউজ করে অঙ্কটা করতে হবে, আদারওয়াইজ আমাদের আবারও নাম্বারিংয়ে সমস্যা হবে। সেই সিরিজটা কি দেখো, ই টু দি পাওয়ার এক্স লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 1 দেওয়া যায়, না দিলে অসুবিধা নাই, h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ইনফিনিটি মাইনাস 1 বাই h। 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে আমরা h কমন নিলাম, আমার এই এইচটাই ছিল সবচেয়ে ঝামেলাপূর্ণ। সেই এইচটা ক্যান্সেল হওয়ার পর আমার অঙ্কটার একদম পরিবেশটা সুন্দর হয়ে গেছে। ই টু দি পাওয়ার এক্স লিমিট h টেন্ডস টু 0
1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো ভ্যালু বসালে আর কোনো প্রবলেম নাই। আর একটা কথা মনে রাখতে হবে, যখনই আমরা লিমিটের ভ্যালু বসাবো সঙ্গে সঙ্গে আমার লিমিট চিহ্নটা নাই করে দিতে হবে, সো দ্যাট যেই মাত্র ভ্যালু বসাবো সেই মাত্র লিমিট চিহ্নটা নাই। ওকে, এটা একটা মডেল হিসেবে দেখালাম, এবং এইরকম আরও বেশ কিছু অঙ্ক আছে, আমরা সবাই সবগুলোই পারি, শুধু এই মডেলিংয়ের কারণে আমাদের অনেক সময় নাম্বার একটু কমে যায়। আমি যেভাবে ডিজাইনটা দেখালাম তোমরা এইভাবে করার চেষ্টা করবে, এবং এবং তোমাদের জন্য এটা বেশ চমৎকার হবে। আচ্ছা, লিমিট যেখান থেকে শুরু ওখান থেকে ক্যালকুলাসের স্টার্টটা হয়েছে, তো আমরা ক্যালকুলাস এখন লিখলেও স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণ আগেই। তো সো দ্যাট ডিফারেন্সিয়েশনের মূল নিয়মটা আমরা দেখলাম। এরপর ডিফারেন্সিয়েশনের 9.2 থেকে 9.5 পর্যন্ত শুধু ডিফারেন্সিয়েশনের কিছু রুলস আমরা শিখবো, সেখানে ইউভি, ইউ/ভি আর বিভিন্ন টাইপের ফর্মুলা আছে। তো এরপর আমরা এগুলো কেন শিখবো, এগুলো আলটিমেটলি আমাদের 9.6 আর 9.7, 9.8, 9.9 এগুলো করার জন্য, এগুলো মানে এই টার্মে বা এই সিচুয়েশনে এগুলো করার জন্য আলটিমেটলি অনেক কাজ আছে। তো আমরা দেখি ক্রিয়েটিভ কোশ্চেনের ভিতরে ম্যাক্সিমাম টাইম 9.6, দ্যাট ইজ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এখান থেকে কিছু না কিছু আসে। এরপরে তোমার 9.7, 9.8 সেখানে আছে ডিফারেন্সিয়েশনের ইউজ, যেমন ধরো ট্যানজেন্ট, নর্মাল এগুলো বের করা, ম্যাক্সিমাম মিনিমা বের করা। তো এই জিনিসগুলো তোমরা ভালো করে শিখবা ডিফারেন্সিয়েশন থেকে। এবং সবাইকে আমি বলতে চাই যে ক্যালকুলাসের পার্ট থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করা কিন্তু খুবই সহজ, এবং এইটা এবং 9.6 থেকে 9.9 পর্যন্ত অঙ্কগুলো প্রায় সবাই পারে বলা যায়, ঠিক আছে। তো তোমরা এখান থেকে যে জিনিসটা ভালো করে শিখবা, 9.7 থেকে ট্যানজেন্ট নর্মাল, এবং 9.8 থেকেও এইটা, এবং এখানে ট্যানজেন্টগুলো কখন প্যারালাল হলে কি হয় এবং পারপেন্ডিকুলার হলে কি হয়, এই জিনিসগুলো শিখবা। আর ম্যাক্সিমাম মিনিমার মধ্যে খুব বেশি অঙ্ক নাই, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু ব্যাপারটা কি, সেখানে আমরা দেখি যে একটি ফাংশনের অনেকগুলো ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে, একটা ফাংশনের অনেকগুলো মিনিমাম ভ্যালু থাকতে পারে, এবং সেই জিনিসগুলো মাঝে মাঝে দেখি যে ম্যাক্সিমাম ভ্যালু লেস দেন মিনিমাম ভ্যালু হয়ে যায়। সেই জিনিসটা কি কারণে হয়, এবং শর্টকাট যদি একটু দেখাই, ধরো এইখানে 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 দেখো, এখানে যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে তার ট্যানজেন্টও প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এইখানে যদি মিনিমাম ভ্যালু থাকে তার ট্যানজেন্টও প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে একটা কন্ডিশন কমন, তার মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে ট্যানজেন্ট, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তো এইখানে হাইয়েস্ট ভ্যালু, এইখানে লোয়েস্ট ভ্যালু, এইখানে লোয়েস্ট ভ্যালু, এইখানে হাইয়েস্ট ভ্যালু। তুমি একটু দেখো এই জায়গার হাইয়েস্ট ভ্যালু এই জায়গার লোয়েস্ট ভ্যালুর থেকেও ছোট, তার মানে এই ঘটনাটার নামই হচ্ছে যে হাইয়েস্ট মানেই যে সে সব জায়গার জন্য হাইয়েস্ট তা না, সে এলাকা ভেদে ঘটনাটি ঘটে। যেমন ধরো তোমার এলাকার একজন প্লেট জমিদার, সে ঢাকার এমন একটা এলাকা আছে যে এলাকার কোনো একটা সিম্পল জায়গার জন্য ওটা কিছুই না, তার মানে কোনো একটা এলাকার জমিদার আর একটা এলাকার সাধারণের থেকেও সাধারণ হয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম মিনিমাম আইডিয়া। এটা যে কোনো জায়গায়, কিন্তু একটা জায়গায় শুধু একটা ম্যাক্সিমাম একটা মিনিমামই থাকতে পারে। তো যাই থাক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তো এটা ভালো করে আমরা শিখবো। এরপরে আসো ইন্টিগ্রেশনের পার্ট, ডিফারেন্সিয়েশনের জাস্ট উল্টা ইন্টিগ্রেশন, তবে এটার অনেক ইউজ আছে। যেমন পৃথিবীর মহাবিশ্বের যে কোনো ডিজাইনের জিনিসের এরিয়া ভলিউম বের করার জন্য ইন্টিগ্রেশন সে একমাত্র মাধ্যম। এমন কিছু আছে যার কোনো ফর্মুলা আমরা বের করতে পারি না, কিন্তু তখন ইন্টিগ্রেশন দিয়ে আমরা এটা করতে পারি। তো সো দ্যাট ইন্টিগ্রেশনটাও আমাদের ভালো করে শিখতে হবে। ইন্টিগ্রেশনের মধ্যে যে এলাকায় তুমি সবচেয়ে বেশি জোর দিবা তার নাম হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রেশন, দ্যাট ইজ 10.6 ডেফিনেট ইন্টিগ্রেশন।
আর 10.7 যেখানে তোমার এইরকম জিনিসপত্র আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এইটার এরিয়া বের করো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এই ধরনের বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের এরিয়া বের করো ইউজিং ইন্টিগ্রেশন। যখন এই কথাগুলো বলা থাকে মাঝে মাঝে প্রশ্নের মধ্যে লেখা থাকে না ইন্টিগ্রেশন ব্যবহার করে করো, তখন কিন্তু অনেকেই ফর্মুলা ইউজ করে দেয়। ফর্মুলা ইউজ করলে কিন্তু হবে না। স্যাররা বা কোশ্চেন যেখানে থাকে সেখানে একটু ভুলও থাকে, তাও তোমরা কিন্তু ইন্টিগ্রেশন ইউজ করে এটা করবা। এটা সবসময় মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন ইউজ করে এই এরিয়াগুলো আমরা বের করব। আর এই অঙ্কগুলো করার সময় অবশ্যই আমাদেরকে ফিগার রাখতে হবে। এটা সার্কেলের ফিগারটা আমি যদি একটু দেখাই যে কীভাবে তুমি ইন্টিগ্রেশনটা করবা। যেমন ধরো এই সার্কেলটাকে যদি আমি এইভাবে ইন্ডিকেট করি, এটা সেন্টার এ এবং বি, যেহেতু রেডিয়াসে এই পয়েন্টের কোঅর্ডিনেট A0, এই ফিগারটা কিন্তু আঁকতে হবে। এরপরে দেখো এই এলাকা যদি বের করতে পারি, অরিজিনের কোঅর্ডিনেট 0 0, তার মানে ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য কিন্তু একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট যেখানে নিব ওখান থেকে যার উপরে ইন্টিগ্রেশন চালাবো সেখানে বাই ডিফল্ট একটি পারপেন্ডিকুলার ড্র করবে। তার মানে আমি যদি এই কাজটা করি 0 থেকে এ, এইখান থেকে যে সার্কেল, সেই সার্কেলের ওয়াই কত, ওয়াই মানে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে এইভাবে লেখো। দেখো চারটা জিনিস, যেখান থেকে স্টার্ট করব সেখানে পারপেন্ডিকুলার, যেখান থেকে শেষ করব সেখানে পারপেন্ডিকুলার, যার উপর ইন্টিগ্রেশন চালাবো সেইটা, আর ডিএক্স থাকলেই কিন্তু এক্স অ্যাক্সিস। এই চারটা জিনিস দ্বারা যে এলাকা আটকা পড়ে যাবে সেটা বের হবে। এখন এইটা করলে আমরা শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটা পাবো, কিন্তু আমার জিনিস আছে কয়টা, চারটা। তার মানে এই চারটা আমাকে রিকোয়ার্ড অ্যান্সার যখন করব, এটার নাম যদি আমরা আই দেই তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সার হবে এটাকে 4 দ্বারা গুণ করে দিব। তার মানে আমি এটাকে 4 লিখে দিলে আমার পুরো এরিয়াটা পাবো। তো সো দ্যাট আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে যেটুকু দেখাইলাম তোমাদের, শুধু আমি বলতে চাই যে তোমরা ইন্টিগ্রেশনের পার্টের শেষের দিকের পার্টটা খুব ভালো করে করবে, আর ডিফারেন্সিয়েশনের শেষের দিকের পার্টটা খুব ভালো করে করতে হবে। যদিও এদের ফার্স্টের দিকের পার্ট ভালো করে না করলে শেষের পার্টটা বোঝা যায় না, তো অতএব ফার্স্টের দিকের পার্টটা আমরা ভালো করে করবো, কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হবে তোমাকে শেষের দিকের পার্ট থেকেই। তো যাই হোক, আমরা টোটাল যদি ফার্স্ট পেপারকে আবার একটু রিভিউ করে দেই, যে তোমার কাজ হলো কিভাবে তুমি পুরো ফার্স্ট পেপারটাকে ডিজাইন করবা। তো সেই ক্ষেত্রে দুইটা গ্রুপ আমরা আলাদা আলাদা করে আলোচনা করলাম, যে তুমি টার্গেট নিবা যে প্রথম দিক থেকে 2 সেট না 3 সেট, অথবা শেষ দিক থেকে 2 সেট না 3 সেট। যেহেতু আমি বলবো ত্রিকোণমিতি না জানলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারা যায় না, তাই ত্রিকোণমিতি ভালো করে শিখতে হবে। আর ত্রিকোণমিতি পারলে ক্যালকুলাস পারা যায়, তাহলে ক্যালকুলাস থেকে 2 সেট, ত্রিকোণমিতি থেকে 2 সেট, 80 প্রশ্ন, সাথে ফাংশনও আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় ভাগ থেকেই বেশিরভাগ জিনিস অ্যান্সার করার চেষ্টা করবা, আর ওই দিকেও আছে, তারপরে যেদিকে যার ভালো লাগে সেটা করবা। তো এরপরে ওভারঅল যে জিনিসটা বলতে চাই, পরীক্ষা যত কাছে আগায় আসে আমাদের মন তত অস্থির হয়ে ওঠে, এটা হচ্ছে নর্মাল একটি ব্যাপার। তো এই ঘটনাটা যেন আমাদের জীবনে না ঘটে তার জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি বুঝে বুঝে সব কিছু পড়ি তাহলে কিন্তু আমরা সবসময় রিল্যাক্স মোডে থাকতে পারবো। আর রিল্যাক্স মোডে থাকার জন্য বুঝে বুঝে পড়া দরকার। তো সো দ্যাট সর্বশেষ আমি বলবো তোমরা তোমাদের মা বাবার কথা মনে রাখবা, এবং মা বাবার কথা মনে রাখলে মন প্রাণ ব্রেন সবই এত সুন্দর থাকে, নর্মাল থাকে, যে পরীক্ষার হলে টেনশন কিছু হয় না। তো কোনো টেনশন করবা না, মা বাবার কথা মনে রাখবা সব সময়, কারণ মা বাবা তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে। এবং টিচারদের কথা মনে রাখবা, সবার কথা মনে রাখবা, আর নিজেকে সব থেকে বেশি ভালোবাসবা, আর নিজেকে মূল্যায়ন করবা যে তুমি অনেক কিছু পারো, অনেক কিছু জানো, তুমি তোমাকে বিশ্বাস করবা, তুমি ক্যালকুলেশন করতে পারো, তুমি নিয়ম জানলেই পরীক্ষার হলে রিল্যাক্স মোডে ক্যালকুলেশন করে গণিত করে দিতে পারবা। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আজকের মতো। ভালো থাকো সবাই, ওকে।